পঞ্চম শ্রেণীর তৃতীয় পার্বিক বাংলা পাঠ্যক্রমে গদ্যাংশ আকাশের দুই বন্ধু আজকে আমরা আলোচনা করব, যেটা লেখা শৈলেন ঘোষের, লেখক শৈলেন ঘোষের লেখা গ্রন্থ স্বপ্ন দেখি রূপকথায়। এই গ্রন্থ থেকে পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। এই গল্পের বিষয়বস্তু কি? দুটি ঘুড়ি, একটার নাম পেটকাটি বা পেটকাটা আর একটার নাম চাঁদিয়াল, এবং বিভিন্ন ঘুড়ির যে ভাগ হয়, ঘুড়ির বিভিন্ন রকমের ভাগ হয়, জানো? সেই ভাগের মধ্যে কিন্তু অন্যতম। কি কি সেই ভাগগুলো? যেমন পেটকাটি বা পেটকাটা, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, তারপর দোত্তে, এরকম বিভিন্ন ঘুড়ি আমাদের ছোটবেলা বা আরও আগেও যখন একটা নির্দিষ্ট পুজো পার্বণের সময় থাকতো, যেমন 15ই আগস্ট থেকে বিশ্বকর্মা পুজো বা দুর্গা পুজোর মধ্যে আগেও আকাশে প্রচুর ঘুড়ি উঠত আকাশে। কিন্তু আস্তে আস্তে দেখা গেল কি, সেই ঘুড়ি ওড়ানোর বা ওড়ার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমে যেতে লাগলো। এর কারণ হচ্ছে কি? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ছোটবেলাকার যে অবসর বিনোদনের যে মাধ্যম ছিল, সেই মাধ্যম কিন্তু আজকের দিনের যারা 5, 6, 7-এ পড়ে তাদের সঙ্গে কিন্তু একরকম নেই। তোমরা যে ক্লাসে এসে মোবাইলে পড়াশোনা করছো, এখন এই মোবাইল চালাচ্ছ, নিজেরাই দেখছো, নিজেরাই হোয়াটসঅ্যাপ খুলছো, উত্তর দিচ্ছ, প্রশ্ন করছো, ইউটিউব দেখছো, স্কুলের ক্লাস করছো, বিভিন্ন মাস্টারমশাইদের কোচিং ক্লাস করছো, কোনো মাস্টারমশাই বোর্ডে অঙ্ক করে দিচ্ছেন বা সেগুলো আবার তোমরা খাতায় তুলে নিচ্ছ। এই যে এত ধরনের, এত ফ্লারিশ করছে তোমাদের ব্রেন, আমরা কিন্তু ভাবতে পারিনি। প্রথম কথা, ক্লাস 5-এ কম্পিউটার নামটা শুনেছিলাম কিনা এটা একটা সন্দেহ আছে। আর নাম যদিও বা শুনে থাকি, ক্লাস 5-এ মোবাইল ফোন তো আমাদের সময় ছিলই না, বাদ দাও, ক্লাস 5-এ টেলিফোনে হাত দিয়েছে কিনা এটাও সন্দেহ আছে। তো যাই হোক, এখানে সেই রকম দুটি ঘুড়ি, একটা হচ্ছে পেটকাটি বা পেটকাটা, একটা হচ্ছে চাঁদিয়াল, এই দুটো ঘুড়ির কথা এখানে বর্ণিত হয়েছে। কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খেলা কি? আকাশে এদিক থেকে একটা ঘুড়ি যাচ্ছে, এদিক থেকে একটা ঘুড়ি যাচ্ছে, দুটো ঘুড়ি গিয়ে সুতোয় দুজনকে প্যাঁচ খেলে, পেঁচিয়ে এবার টানা হয়। একটা আরেকটার ঘাড়ে গোথ মেরে, ঠোকা মেরে, যখন সুতোয় জড়িয়ে লাট খাবে মানে পাক খাবে, একটা সুতোয় জড়িয়ে যাবে, জড়িয়ে গিয়ে সেটাকে কেন্দ্র করে একটা ঘুরবে, তখন চিৎকার করবে মানুষ, হ্যাঁ ওরা দুটো ঘুড়ি, একটার নাম চাঁদিয়াল আর একটার নাম পেটকাটা। কে না দেখেছে? এই যে সুতো, এই যে প্যাঁচ খেলার ঘুড়ি তো বটেই, এবার সুতোরও কত রকমের বাহার ছিল। মাঞ্জা সুতো কিনে আনা হতো, হ্যাঁ, সেই মাঞ্জা সুতোয় এবারে মাঞ্জা দেওয়া, সে ছিল এক বিরাট বৈপ্লবিক কাজ। তো যাই হোক, কে না দেখেছে একটি বীজ মাটিতে পুঁতলে তার থেকে কেমন করে গাছ জন্ম নেয়, গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে। এ তো প্রাণের চিরন্তন ধর্ম। ফুলের কুঁড়ি উঁকি মারে, ফুল ফোটে। আবার দেখো, ওই যে গাছে পাখির বাসা, গাছে রয়েছে কি একটা পাখির বাসা, মা পাখি বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে। তা দেওয়া মানে কি? বলে উমে বসা। তার মানে কি? একটা উষ্ণতা সৃষ্টি করা, এমন একটা উষ্ণতা ইনকিউবেট করা, যাকে ইংরেজিতে বলে, এমন একটা উষ্ণতা বা তাপমাত্রা সৃষ্টি করা যাতে করে কি হবে, ডিমটার ভেতরে যে ভ্রূণটা রয়েছে সেইটা তো একটা লিকুইড প্লাজমা ফর্মে থাকে, এটা তোমরা কাঁচা ডিম ফাটালেই বুঝতে পারো। এবারে সেই ভেতরের যেটা, সেটা আস্তে আস্তে একটা কোষ থেকে
সেটা আস্তে আস্তে ডিম একটা কোষ প্রথম অবস্থায়, সেখান থেকে সেটা আস্তে আস্তে একটা প্রাণের সূত্রপাত ঘটায়। এবং এই যে মানে ডিমের ভেতরে যখন প্রাণটা সৃষ্টি হলো, এবার সে ডিমটা ফাটিয়ে বেরিয়ে আসে, ওই ডিম মানে ওই ফাটিয়ে যে বেরোয়, ডিমের খোসাটা ভেঙে যে বেরোয় ভেতরের পাখিটা, সেটা মুরগি হোক কি সেটা হাঁস হোক কি সেটা কাক হোক বক হোক যা হোক, সেটা কেউ ফাটিয়ে দিতে পারে না। এর কারণ হচ্ছে কি, সেটার ভেতরে সরু সুতোর মতন অজস্র রক্তজালক থাকে ডিমের ভেতরে, এবং পাখিটাই সেটা করতে পারে কি একমাত্র ফাটিয়ে সেটাকে বেরোতে পারে। এটাকে ইনকিউবেশন প্রসেস বলে। কে না দেখেছি মা পাখি বাসায় ডিমে তা দিচ্ছে, দিতে দিতে ফুট করে যেই ডিম ফুটছে, ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ছে, বেরিয়েই হাঁ করে মুখ তুলছে আকাশে, ছানাপোনারা একে একে ডিম থেকে বেরিয়ে আসছে। এবার তাদের তো প্রচণ্ড খিদে, হ্যাঁ, তাই হাঁ তুলছে, হাঁ করছে আকাশে, খাবার চাইছে মায়ের কাছে। এই পাখিরা এই জন্য কী করে, তারা খাওয়া দাওয়া করে নিজেরা কিছু খায় এবং কিছুটা খাবার সঞ্চয় করে রাখে, এবং সেটাকে একটা গলিত তরলে পরিণত করে, যেটা নিয়ে গিয়ে তারা সন্তানের মুখে ঢেলে দেয়। তারা বড় হবে, একদিন আকাশে ডানা মেলে তারা উড়বে। কি সুন্দর দেখতে সেই পাখি, বাহার ছড়ানো কি তাদের গায়ের রং, আমরা চোখ মেলে দেখবো আর মনে মনে বলবো বাহ কি সুন্দর। অর্থাৎ আমরা অ্যাডমায়ার করবো, আমরা সেই দৃশ্যটিকে, সেই সৌন্দর্যর প্রশংসা করব। এমনি করেই পৃথিবী, রোজ পৃথিবী নতুন হচ্ছে, অর্থাৎ জীবনের এই চক্রবৎ আবর্তনে জন্ম নিচ্ছে রোজ অসংখ্য প্রাণ, গড়ে উঠছে ভালোবাসা আর বন্ধুত্ব নতুন নতুন। কিন্তু ওই দুটো ঘুড়ি, ওরা তো গাছও নয় পাখিও নয়, ওদের প্রাণও নেই ভালোবাসাও নেই। হাতে গড়া দুটো খেলনা, কাগজের খেলনা মাত্র, কাগজের খেলনা। কে তাদের বানিয়েছে তা নিয়ে কেউ মাথা ঘামায় না, কে ছিল কোথায় কে তার হিসেব রাখে। ওদের কিনে আনা হয়েছে দোকান থেকে, উৎসবের দিনে উড়বে ওই দুটো ঘুড়ি, আকাশে উড়বে, তারপর লাট খেতে খেতে ওরা লড়াই করবে আকাশে। কে যে ভো কাটটা হয়ে কোথায় গিয়ে পড়বে তা কেউ জানে না। ভো কাটটা বলা হয় ঘুড়ি প্যাঁচ খেলার সময় দুটো ঘুড়ি পরস্পরকে আকর্ষণের ফলে একটি ঘুড়ি যে কেটে যায়, তখন সবাই মিলে ভো কাটটা বলে একটা অদ্ভুত আওয়াজ দেয়। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়তে পারে কারোর ছাদে, নয়তো নদীর জলে। নদীর জলে নাকানি চোবানি খেয়ে, নাকানি চোবানি হ্যাঁ খেয়ে, অর্থাৎ এটা একটা অবস্থা নির্দেশকারী শব্দ, এক ধরনের অনুকার শব্দ, ভাব প্রকাশ করছে। তার বুকের কাঁপকাঠি, কাঁপকাঠি মানে হচ্ছে ঘুড়ির যে কাঠিটা থাকে, লম্বা লম্বি যে কাঠিটা থাকে, ছিটকে গেলে সে তখন কেবলই একটা ফাটা কাগজের টুকরো। ওটা ভেঙে গেল, ওটা ছিটকে গেল, ওটা ফেটে গেলে সে ঘুড়ির আর দাম নেই। তখন কেউ চোখ ফিরিয়ে দেখবে না তাকে, আহাও করবে না, উহুও করবে না, গেল তুমি। সে তখন একটা আবর্জনা, এটা খুব দরকারি লাইন, সে তখন একটা আবর্জনা। আবর্জনা নিয়ে কে আর দয়া দেখায়। কিন্তু একদিন উৎসব আসে, বাজনা বাজে, মাঠে ছাদে পথে প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে, উল্লাসে ভরে যায় চারিদিক, চারিদিকে মানুষজন অগাধ উল্লাসে ফেটে পড়ে। আর সেই উৎসবে দুটো পাক, ওই দুটো ঘুড়ি পাক খায় আকাশে, আকাশ জুড়ে সেই ঘুড়ি দুটো পাক খায়, একটা চাঁদিয়াল অন্যটা পেট কাটা। এবারই ছাদ ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছে, ওদের বুক ফুটো করে সুতো বাঁধা হয়েছে, বাঁধা সুতো লাটাই ঘুরে খুলছে, ওদের হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে, ভাসতে ভাসতে উড়ে যায়। অর্থাৎ কি হয়, যে লাটাই ধরে সুতোকে কখনো বেশি ছাড়তে হয়, কখনো কম ছাড়তে হয়, কখনো টানতে হয়, কখনো লুজ করে দিতে হয়। ঘুড়ি ওড়ানোর এরকম হাজারো কৌশল, যেটাকে আমরা টেকনিক বলি, যেগুলোকে ভাসতে ভাসতে উড়ে যায়। উড়তে উড়তে চাঁদিয়াল যেন আর চোখে তাকিয়ে দেখে পেট কাটাকে, আর চোখে তাকিয়ে দেখে দুই প্রতিদ্বন্দ্বী, কিন্তু দুজন তো একই, সমগোত্রীয়। পেট কাটাও যেন দেখে পিটপিটিয়ে চাঁদিয়ালকে, পেট কাটাও চাঁদিয়ালকে দেখছে। এবার বোধহয় পেঁচের খেলা শুরু হবে, আর ব্যাস কেউ আটকাতে পারবে না। না তো, এখনও তো দুই ঘুড়ির দুই মালিকের সুতো ছাড়ার খেলা চলছে।
আরো ওপরে উঠছে ওরা। উঠতে উঠতে দুই ঘুড়ি ঘুরে ঘুরে দেখছে একে ওকে, দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কত দিনের বন্ধু। দুলতে দুলতে হঠাৎ যেন চাঁদিয়াল কথা বললো, এই আকাশ থেকে নিচের নদীটা কি সুন্দর দেখতে লাগছে, কেমন এঁকে বেঁকে বয়ে যাচ্ছে। পেটকাটা যেন তার মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, আমাদের এক একজন বন্ধু ঘুড়ির ল্যাজও এমনি করে হাওয়ায় ভাসে এঁকে বেঁকে। বন্ধু ঘুড়ির ল্যাজ অর্থাৎ বিভিন্ন ধরনের ঘুড়ি আছে, তাদের কোনোটা লেজ মানে টেল এন্ড যেটাকে বলে সেই জায়গাটায় বাহার করা। চাঁদিয়াল বোধহয় একটু মুচকি হাসলো, স্মিত হাসি, আস্তে আস্তে বলল, ঘুড়ির লেজের সঙ্গে তুলনা করছিস নদী? ঘুড়ির লেজ তো ওইটুকুস, এইটুখানি, আর নদী দেখ কত বড়, জানিস নদীর চেয়েও বড় সাগর, সমুদ্র আরও বড়, অগাধ জলরাশি, এবং সেই জলরাশির মধ্যে সঞ্চিত কত শত রত্ন। তুই কেমন করে জানলি? জিজ্ঞাসা করলো পেটকাটা। চাঁদিয়াল উত্তর দিল, ওই যে দেখছিস না ছেলেটা আমায় ওড়াচ্ছে, ও কাল আমায় কিনে আনে। ওর পাশে ওই যে দেখছিস ছোট্ট ছেলেটি লাঠাই ধরে ওকে সাহায্য করছে, এই ছেলেটি ওর ভাই। কাল ঘুড়ি ওড়ানোর সময় একজনকে লাঠাই ধরে রাখতে হয়, কারণ সুতোর টান যখন মানে প্যাঁচ খেলা চলে তখন দুহাত কাজে লাগায়। কাল সন্ধ্যাবেলা ভাই যখন মাস্টারমশাইয়ের কাছে পড়ছিল তখন এই সব কথা শুনেছি। তার মানে কি, তার পাশে রাখা ছিল ঘুড়িগুলো, তখন শুনেছে। ওরা বলা বলি করছিল পৃথিবীটা নাকি খুব সুন্দর, নাকি অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে। সত্যিতে এই পৃথিবীতে এরকম নানা সৌন্দর্যের বাহার তো বটেই। গাছ আছে, ফুল আছে, আবার কোথাও নাকি বরফ আছে, শুধু এই বরফ নাকি খুব ঠান্ডা। পেটকাটি চাঁদিয়াল তার জানবে কি করে? পেটকাটি চাঁদিয়ালের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো, বললো, তোর সোনাই সার দেখা তো আর হচ্ছে না। চাঁদিয়াল উত্তর দিল, ঠিক বলেছিস, একটু পরেই তোর সঙ্গে আমার প্যাঁচের লড়াই হবে, প্যাঁচ আটকে আমাদেরকে লড়বে, আর একজন তোমরা কেউতে আমরা ভো কাট্টা হয়ে হারিয়ে যাব, আমরা তো কেটেই যাব একজন না একজন। কে যে কোথায় কোন বিপদে গিয়ে পড়বো কে জানে। আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো, খুব সুন্দর এই লাইনটা দেখো, অর্থাৎ কি আকাশেই যদি আমরা ভেসে থাকতে পারতাম, আমরা যদি শুধুই আকাশে উঠতে পারতাম। পেটকাটা বললে, আমরা বড় অসহায় না রে, মানুষের হাতের ওই সুতো কেমন করে আমাদের খেলায়, আমরা তেমন করেই যেমন করে চালাই, আমরা তেমন করেই চলি। অর্থাৎ সুতো আমাদের যদি ওপর থেকে নিচে নামায় আমরা ওপর থেকে নিচে নামি, আবার যদি আমাদের সুতো ছেড়ে আমাদের নিচ থেকে ওপরে তোলে আমরা ওপরে উঠি, এই তো স্বাভাবিক। আমরা তো ওদের হাতের গোলাম প্রত্যেকেই, এটা কিন্তু মানুষের হাতের ওরা গোলাম নয়, সবাই সবার হাতের গোলাম। হ্যাঁ ঠিক বলেছিস, জবাব দিল চাঁদিয়াল, ওদের হাতের ওই সুতো আমাদের ভাগ্য। ওই সুতো যদি প্যাচের সময় আমরা দুজনেই ছিঁড়ে ফেলতে পারি জট পাকিয়ে, জট পাকিয়ে গেলে কি হয়, তখন আর ব্যালেন্স থাকে না, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। তবে হয়তো রক্ষা পেয়ে যেতে পারি, আমরা উপরে যেতে পারি একসঙ্গে আকাশে, তখন আর কারোর সাধ্য থাকবে না আমাদের ধরার, আমাদের আর কেউ তখন ধরতেও পারবে না। আমরা তখন আর অসহায় থাকবো না, এভাবে হাতড়ে বেড়াবো না কে আমাদের সঙ্গী হবে, কে আমাদের সাথী হবে, এই করে আমরা তখন দুই বন্ধু মুক্ত। আকাশ আমাদের সহায়, আমাদের সঙ্গী হবে কে আকাশ। বলতে বলতেই হল্লা উঠল মানুষের গলায়, অনেক মানুষ চিৎকার চেঁচামেচি শোরগোল করে উঠল। দুই ঘুড়ির পেঁচের যুদ্ধ শুরু হলো, একজন আরেকজনকে পেঁচিয়ে যুদ্ধ শুরু করলো। বলতে না বলতে আচমকা পেট কাটার সুতোয় টান পড়লো। পেট কাটার সুতোটা যেই টান পড়লো, সঙ্গে সঙ্গে কি হয়, এ তো পুরোপুরি মানে বল প্রয়োগের ফলে তো এই কাজগুলো ঘটছে। তীর বেগে সে ধেয়ে এলো চাঁদিয়ালের দিকে। চাঁদিয়ালও ঝাঁপিয়ে পড়লো পেট কাটার সুতো জড়িয়ে, চেঁচিয়ে বলল, ভয় পাস না পেট কাটা, আমি তোর সুতোয় আমার সুতো জড়িয়ে দিচ্ছি। অর্থাৎ দুজন দুজনের সুতো জড়িয়ে ফেলছে, আমাদের প্যাঁচে ফেলছে ওরা, আয় আমরা প্রাণপণে টান মারি দুজনে, হয় মরবো না হয় জিতবো, মানে আর কিচ্ছু মাঝামাঝি ব্যাপার নেই। পেট কাটাও চেঁচিয়ে উঠলো, ঠিক বলেছিস চাঁদিয়াল, বিপদ এলে এমনি করে একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না, একসাথে লড়তে হয়। আমি ভয় পাচ্ছি না একটুও না, আমিও লড়াই করছি।
আকাশ থেকে নিচে তাকা, দেখ নিচের মানুষগুলো কেমন উল্লাস করছে। এ তো স্বাভাবিক কথা, তাই না? আগেকার দিনে যখন গ্ল্যাডিয়েটরদের খেলা চলতো, যখন কলোসিয়ামে, রোমের কলোসিয়ামে এদেরকে, যুদ্ধবন্দীদেরকে ছেড়ে দেওয়া হতো আর সিংহ ছেড়ে দেওয়া হতো, ক্ষুধার্ত সিংহ। কি সাংঘাতিক সেই লড়াই! মানুষ তো দেখে আনন্দ পেত। এই নৃশংসতা, তার মানে মানুষের মধ্যে আজও পর্যন্ত দেখো কোথাও যেন একটা সেই নির্মমতা আজও গেঁথে রয়েছে। এটাই স্বাভাবিক। খেলাধুলা আমাদের কাছে একটা সার্টেন এক্সটেন্ট অবধি খেলাধুলা থাকে, তারপর সেটা হয়ে যায় কি তীব্র প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ সেখানে প্রতিপক্ষের খেলোয়াড় এটা যে খেলা, আমরা ভুলে গিয়ে যে প্রতিপক্ষের খেলোয়াড় তাকে আমরা শত্রু বলে মনে করে ফেলি। সেই কে জিতবে কে হারবে এই নিয়ে ওরা গলা ফাটাচ্ছে। আমরা দুজন কেউ কাউকে ছাড়বো না, আমরা আরো গুরুপাক্ষে আমাদের বাঁধন শক্ত করি, বললো চাঁদিয়া। তারপরে সে আশ্চর্য ঘটনাটি ঘটে গেল। এটা প্রশ্নটা দরকারি, মানে লাইনটা দাগ দেবে। সুতো ছিঁড়ে সত্যি সত্যি উপড়ে গেল একসঙ্গে সেই দুটো ঘড়ি, চাঁদিয়াল আর পেট কাটা। খুশিতে মাথা নাড়তে নাড়তে দুই বন্ধু যখন উড়ে যায়, কেউ নেবে এলো না তো আর। কাটতে কাটতে লাট খেতে খেতে কেউ নিচে নেবে এলো না। দুই বন্ধুই উড়ে চলে যাচ্ছে আকাশ পথে। তখন মাটির মানুষগুলোর উল্লাস থেমে গেছে। তারা তো আগে কখনো দৃশ্য দেখেনি। দুদলই তখন হতভম্ব হয়ে চেয়ে থাকে আকাশের দিকে, আর হয়তো ভাবে এ কেমন করে হয়, কিভাবে সম্ভব? দুদলই হেরে গেল। হ্যাঁ, হেরে গেল। দেখো যারা জিতলো, ওই দুই বন্ধু পেট কাটা আর চাঁদিয়াল কেমন আকাশে ভেসে যাচ্ছে আনন্দে একসঙ্গে। ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা, আমরাও জানি না। আমরা জানি না ওরা শেষ অবধি কোথায় যাবে, কোথায় হারিয়ে যাবে, জানে শুধু আকাশ। কেননা আকাশ যে ওদেরও বন্ধু। তাহলে এভাবেই দুই আপাত বিরোধী পক্ষ তারা নিজেদের মধ্যে সমঝোতা স্থাপন করে নিল এবং পরস্পর প্রতিপক্ষ থেকে তারা তাদের একজনের ভাগ্যে যা হওয়ার ছিল সেটাকেই তারা গ্রহণ করে নিল। তাহলে গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা পড়বে অতি অবশ্যই খুব ভালো করে। আমরা আসছি এরপরে একটি কবিতায়, কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা। খুব বিখ্যাত কবিতা, আবোল তাবোল এই কাব্যগ্রন্থের অংশ। বোম্বাগড় জায়গাটা কোথায় জানি না, আমিও জানি না, তুমিও জানো না, কেউই জানে না। কিন্তু এই শিব ঠাকুরের আজব দেশের মতো কবি সুকুমার রায়ের লেখা যেমন একটা কবিতা আছে, পড়ে দেখো, শিব ঠাকুরের আজব দেশে আইন কানুন সর্বনাশ, 21 আইন বলে কবিতাটা, খুব মজার মজার কবিতা আছে। তারপর আবোল তাবোল মেঘ মুলুকে ঝাপসারাতে, রামধনুকে আবছায়াতে, কবিতাটা পড়বে। আয়রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা সাজিয়ায়, এরকম। বোম্বাগড়ের রাজা, আবোল তাবোল, এই ধরনের কবিতাকে কবি সুকুমার রায় নিজে বলছেন কি ননসেন্স পোয়েট্রি। কারণ এই কবিতার মধ্যে দিয়ে তিনি কোনো পার্টিকুলার মেসেজ দেননি। তিনি শুধুমাত্রই কবিতা ভালো লাগার জন্য লিখেছেন এবং ছোটদের কথা ভেবেই লিখেছেন। বোম্বাগড়ের রাজার বিশেষত্ব কি আমরা এবার পড়ি। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? ছবির ফ্রেমে লোকে দামি দামি ছবি বাঁধিয়ে রাখে, বোম্বাগড়ের রাজা তিনি আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? রানীর মাথায় বাঁধা রয়েছে কি বালিশ। রানী যেখানেই চায় শুয়ে ঘুমিয়ে পড়তে পারে, তার বালিশের জন্য চিন্তা নেই। অষ্টপ্রহর, 8 প্রহরের সমাহার, 8টি প্রহরের সমাহার, দিনের প্রতি 3টি ঘন্টা নিয়ে একটি করে প্রহর তৈরি হয়েছে। পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে।
কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? সর্দি হলে লোকজনরা ডিগবাজি খায়, কন্ট্রোল ব্যাকরোল দিতে থাকে। জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? জ্যোৎস্না রাতে কেউ কাজল পরে না, তারা চোখে আলতা মাখায়। ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ওস্তাদেরা, ওস্তাদ শিল্পী যারা, তাদেরকে বলা হচ্ছে ওস্তাদেরা, লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? ওস্তাদরা কেন মাথায় ঘাড়ে লেপ মুড়ি দিয়ে বসে থাকে? ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। পণ্ডিতেরা, পণ্ডিত ব্যক্তি সুধীজন, তারা অবশ্যই টাক মাথা এবং মাথায় একগোছা টিকিও থাকে, ডাকের টিকিট মারে, মাথার মধ্যে তারা ডাক টিকিট সেটে ঘোরে। রাত্রে কেন ট্যাঙ্ক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? ট্যাঙ্ক ঘড়ি কি? ট্যাঙ্ক ঘড়ি হচ্ছে কোমরে, আগেকার দিনে মানুষের হাত ঘড়ি তো ছিল না, পকেট ঘড়ি ছিল। আর অনেকে কি করতো, এই ঘড়ি মানে যে অংশটা আগে তো ছিল এই ডায়ালের মতন ঘড়ি শুধু, ওটা কেউ চেন দিয়ে পকেটে ঝুলিয়ে রাখতো। আবার অনেকে কি কোমরে বা ট্যাঙ্কে রেখে দিত, যখন পকেটের আবিষ্কার হয়নি। কেন রাজার বিছনা পাতা শিরিষ কাগজ দিয়া? রাজার বিছনা পাতা হচ্ছে কি শিরিষ কাগজ দিয়ে। শিরিষ কাগজ হচ্ছে এক ধরনের বেলে মানে বালি যুক্ত কাগজ, যা দিয়ে ঘষে কি করা হয়, কোনো সারফেসকে খসখসে করে দেওয়া হয়। সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? রাজা শৃগালের ডাক ডাকে সভায় বসে, খুব সাংঘাতিক ব্যাপার। আর মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? মন্ত্রীর সিংহাসন মানে স্থান আছে কি নেই জানি না, কিন্তু সে এসে রাজাবাবুর কোলে এসে বসে পড়েন এবং বসে কলসি বাজান। সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? রাজ সিংহাসনে কি ঝোলে? ভাঙা শিশি বোতলে সব ঝোলে। আর কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার পিসি, তিনি ক্রিকেট খেলায় খুব পারদর্শী, হ্যাঁ, কিন্তু তিনি ক্রিকেট ওই যে বল দিয়ে, কর্কেট বল দিয়ে খেলা হয়, সেই সব বল দিয়ে নয়, কুমড়ো দিয়ে খেলেন। রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে? হুঁকো হচ্ছে এক ধরনের ধূমপানের বস্তু, হ্যাঁ, তলায় একটা এরকম বাটির মতন জিনিস থাকে, তার সঙ্গে একটা দণ্ড থাকে, ওপরে আগুনটা রাখার ব্যবস্থা থাকে। এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মোরে? কেন এরম ঘটছে, কি কারণে এরম ঘটছে, কেউ কি আমায় বলতে পারো? তাহলে এই হলো বোম্বাগড়ের রাজা কবিতাটি আমরা পড়লাম। বিষয়বস্তু পড়বে, ছোটোখাটো প্রশ্ন যেগুলো আসে এরকমটা সেরকমটা পড়বে, অনুশীলনীর যা কাজ আছে সেগুলো পরে আমরা আলোচনায় আসবো। আজকে এ পর্যন্তই রইল, সবাই ভালো থাকবে।